হ্যালো। কোনো কারণবশত, কোনো কারণ না, অ্যাকচুয়ালি বাড়ির কোণা কোণা এখন পরিষ্কার হচ্ছে পয়লা বৈশাখের জন্য। তো সেই জন্য আমি ইচ্ছে থাকলেও আমি আমার মেয়ে মামামকে নিয়ে যে পার্ট বাই পার্ট কথা বলছি সেটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে আই কন্ট্যাক্ট ওর এসছে। যখন ওর আই কন্ট্যাক্ট ছিল না, ও তো অন্যদিকে এরকম তেরছা তেরছা করে তাকাতো, এবং কথাগুলো ঠিক মতন শুনতে পাচ্ছে কিনা তার জন্য আমাদের বেড়া টেস্ট করতে হয়েছিল। এবং তখন দেখা গেল যে ওরা এত বেশি, মানে কোনো একটা খুব, কি বলবো, মানে এমনকি শঙ্খ বাজারে পর্যন্ত ও কানে হাত দিত। মানে ওরা ভীষণ স্পর্শকাতর আর কি। কানের দিক থেকে তো বটেই। কান মানে কোনো রকম বেসুরো কথা, বেসুরো আওয়াজ, এমনকি বেসুরোভাবে কোনো কথা বললেও সেটা ওদের খুব খারাপ লাগে। আর যথেষ্ট বোধ বুদ্ধি আছে। হ্যাঁ, কেউ আমার সামনে যদি কেউ একটা চিৎকার করে কথা বলে বা রেগে রেগে কথা বলে, সেটা শুনলেই ও ভীষণ ইয়ে হয়ে যায়। এবং সেটা অ্যাট দ্য সেম টাইম আমার যে পোষ্য আছে যে টকাশ, ও হয়ে যায়। কেউ যদি আমাকে কিছু বলে, আমার ছেলে যদি রাগারাগি করে, তাহলে ও ভয়ে এক জায়গায় গিয়ে চুপ করে বসে থাকে। সেন্স ওর ছিল, কিন্তু সেন্সের ডেভেলপমেন্টটা তো একদিনে হয়নি। হয়েছে, নর্মাল স্কুলে পড়াশোনা করেছে, স্যামিলটানিয়াসলি অন্য একটা স্কুলে, ভালো স্কুলে পড়াশোনা করেছে। প্রথম থেকেই আমাদেরকে বলা হয়েছে ওরা নিজেরা যে জামাগুলো পরতে পারবে, হ্যাঁ, ঢিলে ঢালা সেই জামা পরাবেন, যে জুতো নিজে পরতে পারবে। এবং ও মানে এই গত বছর পর্যন্ত ওর সেই কিটুর মতন সে নিজে পায়ে ঢুকিয়ে পেছন দিক থেকে একটা স্ট্র্যাপ লাগিয়ে দিল, খস একটা আওয়াজ হয়, ওই একটা অ্যাডিসিভ মতন দেওয়া থাকে, ওটাকে কী বলে আমি ঠিক জানি না। তো ওই রকম জুতো পরতো, নিজে পরতো, নিজেই জুতোটা করতো। এবং তারপরে আবার বাইরে একটা কল আছে, কেয়ারটেকার থেকে শুরু করে সবাই ইউজ করে, ওটা ওইখানে হাতটা ধুয়ে তারপরে আসে। নিচে যে কতবার ডেটল হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয় তার কোনো লেখাজোখা নেই। আমরা তো কোভিডের সময় একটু বেশি 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 করেছি, কিন্তু আমরা এমনি ধুই, কিন্তু সত্যি কথা বলতে অত সচেতনতা আমার নেই। কিন্তু কোভিডের সময় থেকেই আমার সব কিছুতে অনেক বেশি সচেতনতা হয়েছে। কিন্তু মামাম কোভিডের আগে থেকেই তাই, যতবার কিছু খাবে ডেটল হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবে, এবং সব জায়গায় একটা করে ডেটল হ্যান্ড ওয়াশ রাখবে। অন্য কারোর বাড়িতে গেলে দেখবে বাথরুমে হারপিক আছে, তো একটু জাস্ট লক্ষ্য করবে ফ্রিজের মধ্যে কি আছে। আর অটিজমদের মধ্যে বাচ্চাদের কিন্তু মিষ্টি একদম খাওয়াতে নেই, চিনি হাইপার অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়। তো সেজন্য মিষ্টি জাতীয় খাবার আমি একদম খাওয়াইনি। তবে এই ক্যাডবেরি বা চকলেট, এটা এই জন্যই বছরে যে 4-5টা জন্মদিন আমাদের হয় সেটাও খুব ভালোবাসে। তার কারণ হচ্ছে এই দিনে একটু মিষ্টি টিষ্টি খায়, তো ওকে আমরা মিষ্টি দেই না। ওর জন্মদিনে পায়েসও করি না, এমনি একটু রসমালাই মুখে দিয়ে দিই। আর এমনিও আমি আমার ছেলের বা মেয়ের জন্মদিনের পায়েস মাকে খেতে নেই বলে আমি খাই না। তো বাকি রইল হচ্ছে সাজবার ব্যাপার। ও নিজেকে প্রচণ্ড, আমি যখন খুব অল্প বয়স ছিলাম, মানে ও আমাকে যেদিন থেকে দেখেছে সেদিন থেকে ও আমাকে খুব সুন্দরী মনে করে, ভাবে আমার মামির থেকে কেউ সুন্দরী না। আমি আমি যদি সাজতাম আমাকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো, মানে ভীষণ শৌখিন। আবার বৃষ্টি পড়লে জানলাটা দিয়ে এরকম হাতটা বাড়িয়ে জলটা, যে বিন্দু বিন্দু জলগুলো যে হাতে পড়ছে সেটা এনে আমাকে দেখায়। মানে প্রকৃত আর্টিস্ট ও। হ্যাঁ, যে হাতের মধ্যে যে যে জলটা কতটা গভীর অনুভূতি হলে একটা মেয়ে দেখায় যে মুক্তোর মতন হাতে জলের ফোঁটা পড়েছে, বৃষ্টির ফোঁটা, সেটাও আনন্দ করছে। তো ওর মধ্যে অনেক গভীরতা আমি দেখেছি। আর সব থেকে এই জনারে কাজ করে হচ্ছে মিউজিক থেরাপি। আর যেটা আমাদের বাড়িতে শাস্ত্রীয় সঙ্গীত জগতে একটা বিরাট পরিচিতি আছে, এই তল্লাটে তো বটেই, দেশ বিদেশ সব জায়গায়। আমার বাবা একজন লেজেন্ড ছিলেন, তো তো ভাইও তবলা ম্যাস্ট্রো। এবং আমাদের বাড়িতে মামাম সবসময় দেখেছে যে অনেক গুণী লোক, যখন বাবার এন্ডের দিকে তো প্রচুর গুণী লোক আসে। রশিদকেও বলতো যে দিদি তোমার মেয়েটা এত দুষ্টু কেন। আমি বলতাম যে বুঝবে না তুমি, কারণ ও আর 5টা বাচ্চার মতো নয়। ও হয়তো ভাবছে যে ও স্কুলে যাচ্ছে, আঁকছে, নাচ শিখছে, স্টেজেও ওকে তোলা হয়েছে ফুল প্রোটেকশান দিয়ে। হ্যাঁ, তারপরে
আমি দেখতাম যে ওদের অডিও ভিজুয়াল যেটা হয় সেটা ওদের খুব কাজ করে। যখন ও স্কুলে পড়তো তখন ওর পুরো পড়াটা আমি টেপ রেকর্ড করতাম। আমার একটা তখন সোনি 3 CD চেঞ্জার ছিল, সিডির মধ্যে আমি রেকর্ড করতাম, কারণ রাত দিন পড়াতে হতো বলে আমার ভীষণ স্ট্রেস হতো, মুখ দিয়ে ফেনা বেরিয়ে যেত, এদিকে ছেলেকে পড়াবো না ওকে পড়াবো না কাকে পড়াবো। তো ও বারবার শুনতো এবং হেডফোন দিয়ে ওকে শোনাতাম, হ্যাঁ, যে মুখস্থ করো তুমি, মুখস্থ করো। ওর পড়াটা, এখন তো সিডি ক্যাসেটের যুগ নেই, আর আমার সিডি ওইটা খারাপও হয়ে গেছে এবং ওটার কোনো রিপ্লেসমেন্টও নেই। প্রচুর সিডি, আমার নিজেরই দুখানা সিডি আছে যেটা আমি শুনতে পাচ্ছি না কম্পিউটার ছাড়া, সেই জন্য আগ্রহটা নেই। হ্যাঁ, একটা কাশ্মীর হারমোনি থেকে বেরিয়েছিল 2007-এ, রামানুজ দাস, শ্রাবণীদি, চন্দ্রাবলী, আমি, আরও কয়েকজন ছিল, 8টা করে গান। তো আমি এমনিতে প্রচুর রিয়ালিটি শো করেছি, প্রচুর গান, জি তারা, সব জায়গায় আমার গান চলেছে। তারা আমাকে ফার্স্ট ব্রেক দেয়। তো আমার মেয়ে অ্যাকচুয়ালি অনেক শুটিংও করেছে আমার সঙ্গে রিয়ালিটি শোতে। তো জি বাংলা ওকে থাইভেনের নতুন সকাল বলে একটা অনুষ্ঠানে 5,000 টাকা দেয়। তাতে মাসদুর রহমান, যার দুটো পা নেই কিন্তু ইংলিশ চ্যানেল পার করেছেন, তো ওনার চেয়ারে যে আমার মেয়ে বসতে পেরেছে, কারণ একদিনে 4টে শুটিংয়ের সেগমেন্ট হয়েছিল। আর বাই দিস টাইম আমি নিটস থেকে অ্যাঙ্কারিংয়ের এ গ্রেডটা করে নিই, রেইকি শিখি, রেইকিতেও আমার এ গ্রেড আছে, মেয়েকে রেইকি করতাম। অনেক মানে কিছুর মধ্য দিয়ে গেছি আমি, ওকে রেইকি দিতাম, ব্রেনে রেইকি দিতাম। তো ফল তো হয়েইছে, ফল না হলে পরে তো এতটা ভালো থাকতো না। কিন্তু যেটা ওর সব থেকে সমস্যা দেখা দিল, কার নজর পড়লো কে জানে, যে ভালো চলছিল 12-13 বছর পর্যন্ত তো ঠিকই ছিল পড়াশোনা, নাচ, এবং বাড়িতে যোগা টিচার আসতো সপ্তাহে 3 দিন, উনি যোগাগুলো আমাকে শিখিয়ে দিতেন, আমি করাতাম, এইভাবে করে যোগা করতাম। তখনও ভীষণ রোগা ছিল, ওর ছোটোবেলাকার অনেক ছবি আমি আছে, পোস্ট করিনি, আপনাদের পোস্ট করে দেখবেন যে এই রকম ডিগডিগে রোগা ছিল। একজন ডাক্তারের ভুল ট্রিটমেন্টে ওই ডাইন আর রিসডোন দিয়েছিল ওর হাইপার অ্যাক্টিভিটি কমানোর, কিন্তু অটিজমে কোনো ওষুধ খাওয়ানোই উচিত না, অটিজমের কোনো এসব ইয়ে নেই, হাইপার অ্যাক্টিভিটি। তারপরে আমি পরিমল ব্যানার্জিকেও দেখিয়েছিলাম, উনি তো তখনকার যুগেই মানে 5,000 টাকা ভিজিট নিয়ে রিসার্চ করেছিলেন, কিছু ওষুধ দিয়েছিলেন, সেই ওষুধগুলো খেয়ে ও কথা ভালো বলছিল, কিন্তু যে কথা বলার যে স্পিচ স্কিলটা ওদের এফেক্টেড হয় সেটা কিন্তু ওর হয়েছিল, কিন্তু ওর সঙ্গে কনস্ট্যান্ট আমরা কথা বলে গেছি। আর আমি তো গান করি, এত কথা বলা আমার সাজে না, তাহলে আমার মানে রেকর্ডিংয়ের আগে আমি 1 মাস কথা বলা বন্ধ করেছিলাম, এবং আমি অনেক সময় মুখে কাপড়ও বেঁধে থাকতাম, কারণ আমার কেউ যদি মানে ডাকতে আসে তাহলে আমি গিয়ে হ্যাঁ হুঁ আসছি বলে চিৎকার না করে দৌড়ে গিয়ে খুলতাম। তো এইভাবে একটা ডেডিকেট করেছিলাম নিজেকে, ডেডিকেটেড ওয়েতে না গেলে তো কোনো কিছুই হবে না। তো তারপরে মামামকে দেখলাম যে মামাম অসম্ভব গান ভালোবাসে, তো চলো গান করো, কিন্তু আমি যখন ধরে বেঁধে শেখানোর চেষ্টা করলাম তখনও দেখলাম শিখবে না। এরা হচ্ছে নেচার, আনন্দের হাত নিয়ে নাচ করছে, ঘুঙুর পরে নিজে নিজে ঘুঙুর পরে নাচ করছে, কিন্তু গান যখন গাইছে তখনও গাইছে। রোজ তারা তারা আগে সকালবেলায় ঘুম থেকে উঠে ওর অভ্যেস ছিল তারা মিউজিকটা দেখা। যখন ওর অসুখ পড়লো, বারবার হসপিটালে ভর্তি হতে লাগলো, তখন এই কনভালশনের অ্যাটাকের জন্য, তখন রোজ ঘুম থেকে উঠে তারা খুলে তারা মিউজিক দেখতো, তারার গান। তো যাই হোক, এরকম ভাবেই চলতে চলতে একটা মানে দেখলাম যে ও কানে হেডফোন দিয়ে গান শুনতে খুব ভালোবাসে। তারপরে ওকে আমি এমনি গান করার জন্য এনকারেজ করতে শুরু করলাম, যে এইটা এভাবে গাও তো, এটা এভাবে গাও তো। তারপরে আমি দেখেছি মদন মোহনজির কম্পোজিশন শুনি, কারণ ও তো কম্পিউটার পারে, আমার ছেলে শিখিয়েছে কম্পিউটার। হ্যাঁ, তো ডেস্কটপে টাইপ করে গান দেখছে, দেখছে। একটু আগেই ওই জি বাংলায় সোনার সংসারে ওই বিশ্বনাথ বউ সেজেছে, ও দেখি হাসতে হাসতে গড়িয়ে পড়েছে। আমিও তখন ঠাকুর পুজো দিতে গিয়ে তাকাচ্ছি, কাকে দেখে মাম্মা এত হাসছে। তো দেখি যে বিশ্বনাথ ওই যে বউ সেজে যিশু সেনগুপ্তকে নিয়ে বলছিল আমার ছেলে হয় পরিযায়ী শ্রমিক, হ্যাঁ,
কোনো কাজ থাকলে দেবেন, এইসব বলছিল। ওটা শুনে হাসতে হাসতে গড়িয়ে পড়ছিল। তার মানে কি ও বোঝে? হ্যাঁ, বোঝেও। হাম আপকে হ্যায় কন সিনেমাটা যখন ওই যে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে যাবে রেণুকা সাহানে, তার অনেক আগে থেকেই ও মরা কান্না কাঁদতে থাকে। ওই জন্য ওই সিনেমার সিডিটা কিনেছিলাম, বইটা দেখতে ভালোবাসে বলে। কিন্তু ওর ওই কান্না দেখে আমি একদম সত্যি আমার ভালো লাগে না, যে ও জানে যে এরপর পড়ে যাবে আর মরে যাবে। মৃত্যুটাকেও কতটা বোঝে, কিভাবে বোঝে সেটা তো আমি বুঝতে পারবো না, কিন্তু ও রক্ত দেখলে কোনো বলে রক্ত, ধাক্কা মেরেছে বাস, ওই যে, হ্যাঁ, এরকম। কিন্তু তার মধ্যে আবার শিশুদের মতন বেড়াল দেখলে বলে ওই যে দেখো, ক্যাট ক্যাট, ক্যাট মানে বিড়াল, ম্যাও পুষি ম্যাও পুষি। তো এখনও যে মেয়ে এভাবেই চলে, তার কোনো দিনই, সে যতই বুঝুক যতই যা করুক, তার ভেতরের জিনিসটা এটাই থাকবে। কারণ ওরা তো ভগবান, ওরা স্পেশাল, ওরা স্পেশাল এই জন্য ওরা চ্যালেঞ্জিং, ওরা হচ্ছে রেগুলার একটু একটু করে চ্যালেঞ্জ নিচ্ছে। তো আমার মেয়ের ও বডি ওয়েটটা আমি এই লেজারটা তো এবারে দেখলাম অনেকটাই কম উঠেছে। এবারে বডি ওয়েটটা ওর বেড়েছে পিসিওডির জন্য। আর পিসিওডির জন্য শুধু না, যে মেডিসিনগুলো ওকে দেওয়া হয়েছে এছাড়া আর কোনো উপায় নেই। কারণ আমি আর ওই শখ নিতেই পারবো না, যে মুখ দিয়ে গ্যাসটা বেরোচ্ছে, চোখ মুখ এরকম বেঁকে রয়েছে, একটা চোখ ওপরে এরকম হয়ে রয়েছে, আর মুখ দিয়ে গ্যাসলা বেরোচ্ছে আর এরকম পরে কাঁপছে, ওগুলো আমি কেন, কোনো মা নিতে পারবে না, কোনো মাই বরদাস্ত করতে পারবে না এইসব। আমার ঘুম কেন, আমার জীবনটাই হয়তো আমি মরে যাব। তো ওই ওষুধগুলো চলে বলে ওকে বারবার নুন খেতে হয়, 4 থেকে 5 বার। তো যে ওর ব্রেনে অক্সিজেনের যাতে অভাব না হয়, তাই জন্যই ট্রাইপটাল বা ওলেপটাল জাতীয় ওষুধ গ্র্যাজুয়ালি অক্সিজেনটা বাড়ায়। আর আমি ওকে পুরো শ্বাস ছাড়া শ্বাস নেওয়া, ফুল মানে পুরো ভালো শ্বাস যেটাকে বলে, হ্যাঁ, জোরে শ্বাস নেওয়া সেটাও নেওয়াই, আস্তে শ্বাস নেওয়া সেটাও নেওয়াই, হ্যাঁ, যাতে আমি বুঝতে পারি ওর নিঃশ্বাসটা নিচ্ছে, ওর ব্রেনে অক্সিজেন যাচ্ছে, যতই ওষুধ চলুক না কেন। এখন আবার ডাক্তারের কাছে যাব, উনি তো তেমন কিছু মানে বলেননি, খুব কম কথা বলারই লোক। আবার দেখাতে যাব নিউরো ডক্টর যিনি দেখছেন। আর ওর এমনিতে খাওয়া দাওয়া সব কিছুই হচ্ছে ওর নিজের পছন্দ। আর খাওয়া দাওয়া উচ্ছে থেকে নিম পাতা থেকে হেন কোনো জিনিস নেই যে ও খাবে না, এত ভালো মেয়ে। এটা যদি একটা অন্য কারোর মধ্যে থাকতো তাহলে আমার খুব ভালো লাগতো। সব কিছু খাবে, সব কিছু নিজেই বলে দেবে, হ্যাঁ। আর প্রত্যেকটা জিনিসকে আনন্দ করে খায়। উচ্ছেটাও যখন খায় তখন যে এত তৃপ্তি করে খায় যে দেখলে ভালো লাগে, যে হ্যাঁ, ও এটা উচ্ছের মতন একটা তেতো জিনিস, সেটাকেও আনন্দ করে খাচ্ছে, হ্যাঁ। আর মিউজিকটা তো ওর ভালোই লাগে, আমি আপনাদেরকে বললাম। আর এখন এই যে এক্সারসাইজ করবে, চা খাবে, সব কিছু একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে। ওর ওর মানে ওকে তো বোরখা পরিয়ে রাখতে পারবো না, বা আলখাল্লাও পরিয়ে রাখতে পারবো না। অনেকে ওর ভিডিও দেখে বলে যে কী সব ড্রেস পরান। আরে বাবা, বাড়িতে রয়েছে একটা অসুস্থ মেয়ে, যারা সুস্থ মেয়ে, আমার ডটার ইন লই তো এরকম জামা কাপড় পরে, পরবে না কেন? তো আমারই মেয়ে, আমারই তো নিজের মেয়ের মতনই তো। ইংলাস হোক আর যাই হোক, যে জামা ও পরে সেই জামাই ও পরে। ও তো স্বাস্থ্যবতী, ওরও 89 কেজিস ওজন, জিম করছে। তা কী হয়েছে তার জন্য? বাড়িতেই তো আছে, রাস্তায় গেলে তো আর করছে না। হ্যাঁ, বেড়াতে গেলে আমরা জানি। আর নিজের গাড়ি ছাড়া মানে আমাদের তো আলু সেদ্ধ ভাত খেলেও গাড়ি কেনা উচিত আমাদের মতো মায়েদের। কারণ এরকম বাচ্চা নিয়ে মানে অন্যান্য জায়গায় যাওয়া একান্ত প্রয়োজন না হলে। তো ওর এটা ওজনটা এত বেশি বেড়ে যেত না। ওই ওষুধটা দীর্ঘদিন ধরে চলছে, একদম মানে যা হয় প্রলংড ইউজ হলে এই সমস্ত ওষুধগুলো খুব মারাত্মক। তারপরে এখন আবার পিরিয়ডস হচ্ছে, 4 মাস বন্ধ হয়ে গেছিলো, তখন আবার পিরিয়ডসটা আবার এখন হচ্ছে। আশা করছি লেজারটাও করতে করতে 6-7টা সিটিংয়ের পর কমে যাবে। তারপরে দেখি এখানে বডিতে একটা বলছে যে বডি, আমেরিকা থেকে এসে সল্টলেকে আমি কথা বললাম, বললো যে টামি, তারপরে বিভিন্ন মানে ম্যাক্সিমাম টামিটাই দেখলাম বলছে। আর অন্যান্য জায়গা থেকে এটা ওর জন্য কতটা উপযোগী হবে আমি তো জানি না। আমার মেয়ের ফ্যাট কমানোর জন্য আমার যা যা করতে হয়, হাঁটা চলা, ব্যায়াম, পেট চেপে ব্যায়াম সব রকমই করানো হয়, শ্বাস প্রশ্বাস
আমি প্রচুর খাটি, কিন্তু এখন ওগুলোর কি সাইড এফেক্ট আছে আমি তো জানি না। এটার যে লেজারের যেমন সাইড এফেক্ট নেই আমি জেনে গেছি। ওকে বলেছে আগে আমাকে করান তারপরে, কিন্তু ওর ব্যাপারটা তো জানি না। দেখি যদি আমি ডক্টরের কাছে অ্যাডভাইস নেব, যদি উনি বলেন। ওটা সল্ট লেকে, ইনস্টাগ্রামে খুবই দেখছি। আর আজকাল এমনিতেও এআই দেখি যে আমাকে প্রচণ্ড অটিজমের উপরে জ্ঞান মারা ভিডিও পাঠায়, কারণ এআই দেখে তো যে আমি বলি, এবারে আমার কাছে আসে এআই পাঠাচ্ছে। আমার পেট কোনো একটা বিস্কিট ভালোবাসলে আমি দিলে পরে আবার পেটদের নানান রকম বিস্কিট সেরিয়ে আসে। তো এগুলো তো হতেই থাকবে, এআইয়ের যুগ। কিন্তু আমার মেয়ে এত সাজার জিনিস কিনে ওই একটাই, ভাবে আমি ওগুলো দিয়ে সাজবো। নিজে যে সাজবে তা নয়, ও আমাকে একটু সুন্দর দেখার জন্য যে ও যে কী করতে পারে, বাবার পুরো পকেট ফাঁকা করে হাজার হাজার টাকার জিনিস কিনতে পারে, সেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আমার বাড়িতে মানে পারলে মানে বড় বড় প্যাকেট কৌটো ভর্তি ভর্তি সমস্ত জিনিস। আমাকে তো সেন্টারের লোকেরা বলছে আপনাদের কি কসমেটিক্সের বিজনেস ছিল? ইমিটেশন, ওরা তো কসমেটিক্স বলে না, এই তোমাদের কি ইমিটেশনের দোকান? আমাকে এরকম করে বলছে। ওদের তো শিক্ষা দীক্ষা এরকম। আমরা এগুলো আমার মেয়ে কেনে, ও থাক পড়ে থাক, গুছিয়ে গাছিয়ে রেখে দাও। তো কী করব? কারণ এগুলোর জন্যই ও বেঁচে আছে। ও যেটা ভালোবাসে, ওর যেটা ভেতরে পজিটিভিটি আনে, সেটাই আমরা করি। হ্যাঁ, ও সাজুক বা না সাজুক এনে দিই। বাবা নেইল আর্ট করতে পারে, মানে অনেক কিছু। ও ভীষণ মানে হাই ফাংশনিং আর শৌখিন, প্রচণ্ড শৌখিন। হ্যাঁ, আগে আমার শ্বশুরবাড়িতে বাথটব ছিল, মানে ওটা আছে এখনও, আমি ওখানে থাকি না। সেখানে হঠাৎ করে বাথটবে চান করতে করতে একটা সাবান নিয়ে ড্রেসিং টেবিলের সামনে চলে এলো বেডরুমে, त्वचा को नरम और मुलायम रखने के लिए বলে এরকম এরকম করতে শুরু করলো। তাই আমি বুঝলাম যে ও লিল সাবানের অ্যাডভার্টাইজমেন্টটা দেখে এরকম করছে। তো যাই হোক, এখন এইভাবে চলছে আপাতত। আর যারা ওকে জলহস্তি তারপর আরও কী সব বলে, আজে বাজে কথা বলে, বলুক, আমিও তাদেরকে হাইড করে দেবো। ও বলুক, ও এখন আর সোশ্যাল সাইটটা এখন আর কোনো নরকের যুগ হয়ে গেছে। আমাদের বাচ্চাদের মতন বাচ্চা এদের মতন হওয়াটা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব না। ওরা এত পিওর, এতটাই যে একটু বেশি খাবার পড়ে গেলে পর্যন্ত বলে মামি চামচ স্পুন মানে একটু বেশি দিয়ে দিয়েছ আমাকে, খেতে চায় না। এক পিস মাংস বেশি দিলেও ও খেতে চায় না। না মামি খাবো না, এই কথাটা বলে না। মামি চামচ, আমি তখন বুঝতে পারি। আমি বললাম না ঠিক আছে, আজকে এক পিস দিলাম, খাও। এরকম ওদের মতন অনেস্ট, ওদের মতন নিষ্পাপ। ওই তো ভগবান, ও আমার পাশে শুয়ে থাকলে তোমার মনে আমার ভগবান আমার পাশে শুয়ে আছে। আর এমনিও 12 বছর পর্যন্ত কোনো কেউ যদি মিথ্যে কথা না বলে, তার মধ্যে ঈশ্বর মানে তার মধ্যে বাস করে। তো আজকে অনেকটাই বললাম, আবার একদিন আসবো আপনাদের কাছে অঙ্কিতার ভিডিও নিয়ে।